আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাড়া কে দেবে? আগেই ঠিক করে নেন, পরে আপনি ফায়ে ফায়ে কেটে পড়েন। সাবির এবার কটমট করে তাকালো। রিমি সে তাকানোর ধার ধরলে তো সেও স্বাভাবিকভাবেই উঠতে উঠতে বলল, থাক, না দিলেন। রিমি কলিজা বড়, এই 20-30 টাকায় তার কিচ্ছু আসবে যাবে না। শুধু রিমি বলে পার পেয়ে গেলেন বলেই সে বসলো। নড়ে চড়ে সাব্বিরকে চাপিয়ে ফেলে হেসে বলল, ঢাকার রিক্সা, আমার কোনো দোষ নেই। সাব্বির কিচ্ছু বলল না। সে নির্বিকার চিত্তে শুধু তাকিয়ে তাকিয়ে দেখল। সে ভালো করেই জানে বিশ্বের যত আজব আজব জিনিস আছে তার আর দেখার প্রয়োজন পড়বে না, কেননা বিশ্বের বাহিরের আজব চিজ সে নিজেই ঘাড়ে বসাচ্ছে। সে রিক্সা চালাতে বলল, তার শরীরের অর্ধেক রিক্সার বাহিরে। সে মনে মনে ঠিক করলো যদি সে পড়ে এই ফাজিলটাকে সাথে নিয়েই পড়বে। রিমি আরামসেই বসলো। বসে চিপস খেতে খেতে বলল, একটা কাণ্ড ঘটেছে জানেন? সাব্বির ভ্রু কুঁচকে তাকালো, তাকিয়ে বলল, কি? কে জানি আমাকে প্রপোজ করলো। আজব ব্যক্তি, নাম ঠিকানা খবর নেই, পকেটে রিং রেখে হাওয়া। আরে বাবা, আমার কি দৈব শক্তি আছে যে রিং দেখেই বুঝে যাব? শোয়ার সময় ছাড়া দিন রাত কাটে আমার এই ইউনিফর্মে। কোথায় কোথায় যাই ঠিক নেই, কি করে বুঝবো কে আর কি করেই আমি উত্তরটা দেব বলেন তো? এখন কি আমি জনে জনে গিয়ে জিজ্ঞেস করব আপনি কি আমাকে প্রপোজ করেছেন? সাব্বির এবার হাসলো, হেসে বলল, উত্তর লিখে পকেটেই রেখে দাও। পকেটে যখন রিং রাখতে পেরেছো, উত্তরও নিয়ে নিতে পারবে। রিমি মুখ বাঁকালো। সাব্বির আবারও হাসলো, তবে কিছু বলল না। কিছুক্ষণ এভাবেই নীরবতায় কেটে গেল। রিমি চিপস খাওয়া খচর মচর শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। সেই খচর মচর করতে করতেই রিমি আবার বলল, দাঁড়াতে বলেছিলেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। বলেই রিমি চিপসের প্যাকেট মুড়িয়ে গোল বানালো। চিপস শেষ। 10 টাকায় আর কত থাকবে? সে গোল করে ঠেলে সাব্বিরের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। দিয়ে হাত ছেড়ে বলল, আমি ভাই দেশের সেবক, প্যাকেট ট্যাকেট ফেলে নোংরা করতে পারবো না। সাব্বির আগের মতোই নির্বিকারভাবেই বলল, গুড। আরও কিছু থাকলে সেটাও দিয়ে দাও। এরপর থেকে প্যান্টের চেয়ে পকেট বানাবো বড়। দেশ সেবায় বাধা দেই কি করে? রিমি ঠোঁট টিপে হাসল। রিক্সা ভার্সিটি পেরিয়ে গেল। সাব্বিরের নামার কোনো হেলদোল দেখা গেল না। রিমি তাকিয়ে বলল, ভার্সিটিতে যাবেন না? যাব। তাহলে নামলেন না কেন? রিক্সায় ঝুলে ঝুলে যেতে ভালো লাগছে, ভাদুর ভাদুর ফিলিং পাচ্ছি। রিমি এবার হেসেই ফেলল। হেসে বলল, কেন এসব করছেন বলুন তো? তুমি জানো। রিমি বড় একটা শ্বাস ফেলল। ফেলে পকেট থেকে রিংয়ের বক্সটা বের করে সাব্বিরের হাতে দিয়ে বলল, এটা সম্ভব না। সাব্বির বক্স নিয়ে হাতে কিছুক্ষণ নিশ্চুপ ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর বলল, কেন? আপনি ভালো একটা মেয়ে ডিজার্ভ করেন। তুমি বলতে চাইছো তুমি ভালো না? আমি কি বলতে চাই সেটা ম্যাটার করে না। কেন? আমি আপনার জন্য ঠিক না। সেটা ডিসাইড করবে কে? তুমি? রিমি উত্তর দিল না, চুপচাপ বসল। এত কথা প্রেমে পড়ার আগে মনে ছিল না? সাব্বির ফুস করে শ্বাস ফেলল। কি পাগলের পাল্লায় যে পড়েছে। সে বক্স খুলল, রিমির হাত টেনে আংটি পরিয়ে দিল, দিয়ে বলল, প্রেমে পড়ার শাস্তি। সেটা তো আপনাকে দেখে অনেকেই পড়ছে। সবাইকেই ধরে ধরে এই শাস্তি দিচ্ছেন নাকি? না, সবাই তো আর তোমার মতো কুনজরে তাকায় না, তাই শুধু তোমাকেই দিলাম। আবারও ভেবে দেখেন, আমি কিন্তু এতটুকুও বদলাবো না, পরে গিয়ে পস্তাবেন। সেটা তো আমিও বদলাবো না, তাই দেখি কে পস্তায়। রিমি আঁতকে উঠল, উঠে বলল, আল্লাহ, দু মেরুর দু মানুষ আমরা, ভবিষ্যৎ তো বিপজ্জনক। হ্যাঁ অবশ্যই, তোমারটা বলতে পারছি না, তবে আমারটা অবশ্যই বিপজ্জনক। তবু আপনার আমাকেই বিয়ে করতে হবে? হ্যাঁ।
রিমি ঠোক দিল। মনে মনে কিছু চিন্তা করে আল্লাহ বলে শিউরে উঠল। তারপর করুণ মুখে বলল, আচ্ছা ঠিক আছে, প্রেম প্রেম হয়েছে ভালো, সমস্যা নেই। ঘুরি ফিরি বাদাম খাই, বিয়ের চিন্তা ভাবনা এখন থাক। গরম টরম আসুক, তারপর ধীরে সুস্থে দেখা যাবে। সাব্বির হো হো করে হেসে উঠল। সে ভুলেই গেল সে এখন রিকশায়, তার শরীর অর্ধেক ঝুলে আছে। সে পড়ে যেতে নিল। রিমি টেনে ধরল। রিক্সাওয়ালাকে ধমকে বলল, আরে বেটা থাম, আর কত যাবি? রেসিটি থানার সব পেছনে, যা রিক্সা ঘোড়া। সারাদিন গেল রিমির দৌড়ের উপরে। কাজের তো আর অভাব নেই, তবে যেই রিমি সব কাজ করে মন লাগিয়ে সুন্দর করে গুছিয়ে, সেই রিমি আজকে করলো সব এলোমেলো। মিথিলা ম্যাডাম তো একবার বলেই ফেলল, কি ব্যাপার রিমি, মোনাজ এত উড়ু উড়ু কেন? রিমি কিছু বলতে পারেনি, শুধু হালকা হেসেছে। অবশ্য বলবেই বা কি, আর তার হয়েছেই বা কি? এই যে উড়ু উড়ু মন, সব ভালোবাসা নিজের করে পাওয়ার আবেশে। এই আবেশের কথা কি আর কাউকে বলে করে বোঝানো যায়? এটা শুধু অনুভব করা যায়। আর সেই অনুভবে ডুবে ডুবে থানার এই মাথা থেকে ও মাথায় সাঁতার কাটতে লাগলো। আর এটা সেটায় গন্ডগোল করতেই থাকলো। আর এই গন্ডগোলের পালতোলা নৌকায় তীর করে টেনে নিচ্ছে সাব্বির। কল করছে তো করছেই, সে ধরেনি। এখন আবার মেসেজের উপর মেসেজ দিচ্ছে। রিমি একটাও রিপ্লাই দেয়নি। ইস, এমনিতেই কত কথাই তো বলে, আজ এমন লাগছে কেন? যখনই মোবাইলের দিকে তাকাচ্ছে তার হার্টবিট বেড়ে যাচ্ছে। প্রেমের মরা বুঝি একেই বলে। সে কোনো রকম কাজ টাজ এগিয়ে সন্ধ্যার একটু পরেই বেরিয়ে গেল। অযথা সময় নষ্ট, মন তো কাজে দিতেই পারছে না। অবশ্য দেবেই বা কী করে? মন কি আর আছে তার কাছে? সেটা নিয়ে গেছে ওই বিশ্ব সুন্দরা। আচ্ছা, তারও কি এমন হচ্ছে কি জানি? অবশ্য না হওয়ার চান্স আছে। রিমির প্রথম প্রেম তার তো না। সে বেরিয়ে এসে থানার সামনে রিকশার জন্য দাঁড়ালো। দাঁড়াতেই হাতের দিকে নজর পড়ল। হাতটা সামনে এনে আংটিটার উপরে আঙ্গুল বুলালো। সে সবসময় এমন একজনকে চেয়েছে, সে যেমন তেমনই তাকে চাইবে, সব জেনে বুঝে মেনেই ভালোবাসবে। রিমি মনে মনে হাসলো। কলেজে থাকতে এক ছেলে তাকে প্রপোজ করলো। যেন তেন টাইপ প্রপোজ না, নাছর বান্দা টাইপ, কিছুতেই পিছু ছাড়ে না। তখন রিমি ভাবলো, আচ্ছা চলো, এতই যখন ভালোবাসে দেখা যাক। তারা একদিন দেখা করলো। সে নির্দ্বিধায় সেই ঘটনা বলল। অবশ্য পুরো সত্য কেউ জানে না, এমনকি সাব্বিরও না। যাই হোক, সব শুনে সেই ছেলে কথা বলতেই পারল না, চুপচাপ বসে রইল। সেই দিন কিছুই না বললেও পরে জানালো তার আর এগোনো সম্ভব না। সব ভালোবাসা এক গল্পেই শেষ। ছেলেরা সব মানতে পারে, গরিব, অসহায়, দেখতে খারাপ, সব সব কিন্তু মেয়েকে ভার্জিন হতে হবে, অবশ্যই হতে হবে। না হওয়া এটা তারা মানতেই পারে না। তো মিস্টার সাব্বির, আপনি বিপরীত পাশে চলছেন কেন? এই যে বিপরীতে গিয়ে আপনি আমাকে ভালোবাসলেন, এর বিনিময়ে আমি আপনাকে ভালোবাসবো, জনম জনম ভালোবেসেই যাব। আপনাকে আমার অনেক কিছু বলার আছে, জানি বিশ্বাস করবেন না, তবুও বলতে চাই। আপনার কাছে আমার কোনো সিক্রেট থাকবে না। আপনার কাছে আমি হব সাদা পেজের একটা রঙিন ডায়েরি। সেখানে আপনার যা ইচ্ছা হয় লিখবেন, আঁকবেন, কাটাকুটি করবেন, আমি কিচ্ছু মনে করব না। আমার আপনজন হয়ে শুধু আমার পাশে থাকবেন, ব্যাস এতটুকুই। কেমন আছো রিমি? রিমি চমকে উঠল। চমকে সাথে সাথেই পাশে তাকালো। অলিদ দাঁড়িয়ে আছে, পুরো পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, মুখে মাস্ক, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যদি কথা না বলে চেনার উপায় নেই। সে ভ্রু কুঁচকে তাকালো। তাকে সেই দিনই ছেড়ে দেওয়া হয়েছিল। পরে শামীম স্যার তাকে ডাকলেন। কোনো ভনিতা ছাড়া একটা খাম এগিয়ে দিলেন, দিয়ে বললেন, এই লাইনে যখন এসেছো ধীরে ধীরে সবই বুঝে যাবে। তবে তোমার পারফরমেন্সে আমি খুব খুশি। এরপরে অবশ্যই যে কোনো কাজে তুমি আমার টিমে থাকবে। আর ভয় নেই, সে তোমার কোনো ক্ষতি করবে না। এমপি স্যারের সাথে কথা হয়েছে, সব ব্যবস্থা হয়ে যাবে। একে দেশের বাইরে পাঠানো হচ্ছে, তাই নিশ্চিন্তে থাকো। অবশ্য এরকম শত্রু এই লাইনে সাধারণ ব্যাপার, তবুও বলছি ভয় নেই। রিমি কিছু বলেনি, খামও নেয়নি, চুপচাপ চলে এসেছে। অবশ্য কী বা বলবে সে। রিমি নিজেকে সামলে বলল, আপনি আমি। এখানে কি করছেন? কেন,
আসতে পারে না বুঝি? রিমি উত্তর দিল না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। তার মন বলছে কিছু ঠিক নেই। অবশ্য থানার সামনে এই নিশ্চয়ই এখানে কোনো কিছু করার সাহস পাবে না। অলিভ হয়তো বুঝে হাসলো, হেসে নিজেই থেকেই বলল, বাইরে চলে যাচ্ছি, তাই ভাবলাম শেষ একবার দেখা করে যাই। বুঝলাম, তো এভাবে চোরের মতো আসার মানে কি? অলিভ আবারও হাসলো, স্বাভাবিকভাবেই বলল, চুরি করতে এসেছি তো, চোরের মতোই তো আসবো, তাই না? মানে? তোমার মানে না জানলেও চলবে, নাও। রিমি অলিভের হাতের দিকে তাকালো। তার সেই পার্স, এটা দেওয়ার জন্যই কি এসেছে? তার মন মানল না, কেন জানি ভেতরে কিছু একটা খচখচ করতেই লাগলো। তবুও সে হাত বাড়ালো, সব শেষ করাই ভালো। মিথিলা বের হলো একটু পরেই, রিক্সার জন্য আশেপাশে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। রিমি একটা লোকের সাথে হেঁটে যাচ্ছে। লোকটাকে সে চিনতে পারল না, জ্যাকেট চাদর টুপিতে পুরো ঢেকে আছে। সে অত মাথা ঘামালো না, নিশ্চয়ই পরিচিত হবে, তা না হলে এত স্বাভাবিকভাবে তো আর হেঁটে যাবে না। সে রিক্সায় উঠতে উঠতে সে আরেকবার তাকালো। রিমি সাদা একটা গাড়িতে উঠে বসতে এই গাড়ি শো করে চলে গেল। সাব্বির বাসায় ফিরেই রিমিকে আবারও কল দিল, মোবাইল বন্ধ। তার এবার মেজাজ গরম হলো, ফোন তো রিসিভ করছেই না, আবার মোবাইলটাও বন্ধ করে ফেলেছে। করছেটা কি এই মেয়ে, নাকি খুব ব্যস্ত? সে আর ভাবল না, আধা পাগল, যখন মন যা চায় তাই করে। অবশ্য বেশিক্ষণ রাখবে বলেও মনে হয় না। এটা তার প্রাইভেট প্লাস অফিসিয়াল নাম্বার, 24 ঘন্টা খোলা রাখতে হয়। তাই সে আপন মনেই ফ্রেশ হতে গেল। এই মেয়ে বাসায় ফিরবে কয়টায় কে জানে, ঠিক ঠিকানাও নেই। তবে একবার শুধু আসুক, খবর আছে মেয়ে তোমার। বিয়ে করবে না প্রেম করবে, এখন আবার মোবাইলও বন্ধ, বের করছি তোমার প্রেম আমি। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো খাটে নাইম বসে আছে। তাকে দেখেই বলল, সবাইকে ফোন দিয়ে মোড়ে আসতে বল, তোদের বাসায় বসে বসে বোর হচ্ছি। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, বিয়ে না করে এই ভালো আছিস রে দোস্ত, শুধু প্যারা আর প্যারা। সাব্বির হাসলো, হেসে জামা কাপড় পাল্টে নাইমকে বলল, চল তোর প্যারা দূর করে নিয়ে আসি। তারা দুজনেই বেরোলো। সাব্বির যেতে যেতেও রিমিকে আরেকবার কল দিল। শুধু একটা যান্ত্রিক শব্দই ভেসে এলো, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। রিমি ধীরে ধীরে চোখ খুলতেই আবার ফট করে বন্ধ করে ফেললো। তার মুখ বরাবর একটা বাল্ব জ্বালানো আলো চোখে বিচ্ছে। সে চোখ মুখ কুঁচকে আবারও ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করলো। মেলতেই দেখলো তার ঠিক সামনে একটা টুলে অলিভ বসে আছে, মূর্তির মতো। হাতে তার জ্বলন্ত সিগারেট, নিচে ফিল্টার পড়ে আছে বেশ কয়েকটা। কতক্ষণ সেভাবে শুয়ে আছে। সে উঠতে চাইল, তার হাত পেছনে মুড়িয়ে বাঁধা, পাও বাঁধা, অসাড় হয়ে আছে। নড়তে গিয়েও তার মাথা ঘুরে উঠল। সে আবার মাথাটা পাটি বিছানো চৌকিতেই রেখে আবার কিছুক্ষণ সেভাবেই শুয়ে রইল। মাথায় এমন ভার হয়ে আছে কেন? টিনের ঘর, নিচ দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস আসছে। গায়ে তার ইউনিফর্ম, তার উপরে সোয়েটার, তবুও শীতে কাঁপুনি ধরে যাচ্ছে। আছেটা কোথায় সে? চারিদিকে কেমন নিশ্চুপ শান্ত। সে মনে করার চেষ্টা করলো, পার্সটা হাতে নিয়েছিল, সে পর্যন্তই। এরপরে আর কিছুই মনে নেই। সে একবার নড়ার চেষ্টা করলো, হাত ব্যথায় টনটন করছে, গলা মুখ সব শুকনো খড়খড়ে। সে ঢোক গিলে গলা ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। তখনই অলিভ উঠল, সিগারেট নিচে ফেলে পায়ে পিষল। স্বাভাবিকভাবেই এগিয়ে এলো রিমির পাশে বসে তাকে টেনে উঠে বসালো। রিমি বসতেই পারল না। এক কাতে অনেকক্ষণ শোয়ার কারণে ঘাড়সহ পুরো এক সাইডই অসাড় হয়ে আছে। সে অলিভের বাহুতেই পিঠ এলিয়ে বসে বলল, আপনি তো ভীতু, জানতাম না তো। সামান্য একটা মেয়েকে শাস্তি দিতে এনেছেন, তাও তার হাত পা বেঁধে। হাত পা বেঁধে এনেছি নাকি? তাহলে? অলিভ কিছু বলল না, নড়লও না, বসেই রইল। তার হাতে সাব্বিরের দেওয়া আংটি, সেটাই ঘুরিয়ে ফিরে নাড়াতে লাগলো। রিমি দেখলো, তবে কিছু বলল না। সে একটু নড়ে চড়ে বোঝার চেষ্টা করলো অলিভ আর কি কি নিয়েছে। অলিভ সেটা বুঝলো, বুঝে শান্তভাবে বলল, চিন্তা করো না, শুধু হাত শুধু পকেটেই গেছে। অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলে এখনো চিন্তা করার মতো অবস্থায় থাকতে না। রিমি তাদের দাঁত চেপে বলল, পুরুষের শাস্তির ধরন একই হয়, এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই। আছে বলেই সাব্বির হালকা হাসলো।
সাইড থেকে ঝিনুকটা হাতে নিল, নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো এক সাইডটা খুব ধার। আমদানি করলো কোথা থেকে এটা? সে হেসেই বলল, পকেটে ঝিনুকের খোসা নিয়ে ঘুরো তুমি? হ্যাঁ, সিরিয়াসলি কি করো এটা দিয়ে? রিমি সেটার দিকে তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। সামান্য মেয়ে তুমি না রিমি? 11 বছর বয়সে যে মেয়ে শক্ত সামর্থ্যের লোকের সবচেয়ে মূল্যবান সম্পদ কেটে ফেলতে পারে, সে আর যাই হোক সামান্য না। এই ভোলা ভালা চেহারার পেছনে একটা ভয়ঙ্কর মেয়ে তুমি। সেটা তোমার সাব্বির জানো না জানলেও আমি জানি, জানি বলেই তো বারবার প্রেমে পড়ি। রিমি বড় একটা শ্বাস ফেললো, সোজাভাবে বলল, কি চান বলুন তো? অলিভ সাথে সাথেই বলল, তোমাকে। আপনার কি মনে হয় সব জেনে কেউ আপনাকে ভালোবাসবে? না, বাসবে না, তাই তো তুমি এখানে। তা না হলে আমরা অন্য কোথাও থাকতাম, হাতে হাত হতো, চোখে হাজারো স্বপ্ন থাকতো। তুমি জানো, অনেকদিন পরে আমি স্বপ্ন দেখেছিলাম। না, জানি না, জানতে চাইও না। জানি তো চাইবে না। চোখের সৌন্দর্যের পর্দা পড়েছে। সকালেই তো দেখলাম হাতে হাত রেখে রিকশায় ঘুরছে। রিমি তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। এই কথার খেলা ভালো লাগছে না তার। অলিভ তাচ্ছিল্য করে বলল, সব মেয়েরা এক রিমি, তারা শুধু দুটো জিনিস দেখে, এক টাকা, দ্বিতীয় সৌন্দর্য। অথচ তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম। রিমি ভাবলেশীনভাবে বলল, কেন ভেবেছেন? আমি কি ভাবতে বলেছিলাম? নাকি মহৎ সেজে আপনার সামনে হাজির হয়েছি? নিজেই এসছেন, নিজে থেকে ভালোবেসছেন, এখানে আমার দায় কি? ভালোবাসার অভিনয়টা না করলেও পারতে রিমি। হ্যাঁ পারতাম তো। আপনি অভিনয় করা বন্ধ করে দিতেন, আমার পেছনে ঘোরা বন্ধ করে দিতেন। আমি অভিনয় করার আগে আপনি শুরু করেছেন, আমার পিছু নিয়েছেন, সব রকম খোঁজ খবর করেছেন, এমনকি ওই লোকটাকে আপনি খুন করেছেন। এটা সে ডিজার্ভ করে রিমি। তোমার দিকে নোংরা হাত বাড়িয়েছে, শাস্তিটা তুমি সেই তুলনায় কমই দিয়েছিলে। রিমি চুপ করে গেল। মেজাজ মাথা দুটোই গরম হচ্ছে, অথচ তার এখন ঠান্ডা থাকা দরকার, যেটা সে কখনো পারে না। তার নিজের উপর নিজেরই বিরক্ত লাগলো। খারাপনি ঠিক বলে, আস্ত ফাজিল সে। আমি অভিনয় করলেও তোমাকে পাওয়ার জন্যই করেছি, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। রিমি হেসে ফেলল, হেসে বলল, ভালোবাসা সেটা কি আপনি জানেন? যদি জানতেন তাহলে ওই চৈতিকে খুন করতে পারতেন না। আমি এখানে এভাবে থাকতাম না। আপনি শুধু নিজেকে ভালোবাসেন, ভালোবাসেন নিজের বিকৃত মস্তিষ্ককে। অলিভের চোয়াল শক্ত হলো, শক্তভাবেই বলল, ধোঁকাবাজদের সাথে এমনই হওয়া উচিত। এতে যদি আমি বিকৃত মস্তিষ্ক হই তাহলে তাই। বলেই ধাক্কা মেরেই রিমিকে ফেলে দিল। দরজার পাশে একটা কালো ব্যাগ, সেখান থেকে একটা হাতুড়ি নিয়ে আংটিটা টুলের উপরে রেখে এক বাড়িতে থেতলে ফেলল। রিমি নিশ্চুপ তাকিয়ে দেখল, তার কোথাও যেন খুব খুব লাগলো। সে অবশ্য খুবই শক্ত টাইপ মেয়ে, কোনো কিছুই সহজে তাকে টলাতে পারে না। ছোটবেলা থেকে কত কিছু সহ্য করেছে, প্রিয় বলতে তো তার কখনো তেমন কিছু ছিলই না। মামিরা সব তাদের নিজেদের মতো কেনাকাটা করতো, তাদের যা ভালো মনে হয় এনেছে, নাহলে নেই। তাদের ছেলে মেয়েদের কত কত বায়না, তার কখনো তেমন কিছু ছিল না। বায়না তো করবে ভালোই, হাসি মুখে এরা কখনো কথা বলেছে কিনা সন্দেহ। এরকম অবস্থায় কিছু প্রিয় হওয়াটা বিলাসিতা, তাই সে কখনো কিছু সেইভাবে হাসাই করেনি। যেমন ছিল তার মধ্যেই ভালো থেকেছে। তবে এই যে ছোট্ট একটা আংটি, এটা শুধু আংটি ছিল না, তার জীবনের প্রথম প্রিয় মানুষের প্রথম পাওয়া উপহার। তিনি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। সব কিছু ঝট করে সামলে নেওয়ার অসীমের ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, তাই এটাও নিল অনায়াসেই। তার সাথে এও বুঝলো তার শাস্তি শুরু হয়ে গেছে। হৃদয় নিয়ে খেলেছে, তাই হয়তো হৃদয় থেকেই শুরু, শেষটা হবে কোথায়? সে ঠেলে ঠেলে খুব কষ্টে উঠে বসলো। হাত পেছনে মোড়ানো, ধাক্কায় ব্যথা পেয়েছে, পায়ে রশি বসে গেছে, সেখানেও জ্বলছে। শরীর তার শেষ। সে বসে পুরো ঘরটায় আরেকবার চোখ বুলালো। টিনের তৈরি কোনো রকম একটা ঘর, কিছুই নেই। এক কোণে হাবিজাবি স্তূপের মতো রাখা, পাশেই ছোট্ট একটা জানালা, আরেক কোণে একটি কাঠের চৌকি, চৌকিতে শুধু পাটে বিছানো। চৌকির সাইডেই দরজা, সেটা ভিতর থেকেই আটকানো।
সেই দরজার পাশে অলিদের কালো ব্যাগটা। রিমি ঘুরে ফিরে ব্যাগটার দিকেই নজর গেল, কি কি আছে এতে। তখনই অলিদ ফিরে তাকালো। রিমি ঠক গেল। এক হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে তার স্বাভাবিক মনে হলো না। এই চোখ, এই মুখ ভয়ঙ্কর, হিংস্র প্রাণীর মতো ভয়ঙ্কর। হিংস্র প্রাণী দেখলে যেমন গা শিরশির করে ওঠে, রিমিরও তেমন শিরশির করে উঠল। অলিদ এগিয়ে এলো, থেতলে যাওয়া আংটি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে টুল টেনে ঠিক রিমির বরাবর সামনে বসলো। রিমি না নড়ল না কিছু বলল, সে এক পলকে তাকিয়ে রইল। অলিদ হাসল। রিমির লম্বা গরনের মায়াবী মুখ, পাতলা ঠোঁট, টানা টানা চোখ, চোখের সাথে ভ্রু দুটো লম্বা মোটা। আজ পর্যন্ত মনে হয় পার্লারে কৃত্রিম ছোঁয়া লাগেনি, তাই অলিদের এত ভালো লাগে। রং নেই, ঢং নেই, আজকাল মেয়েদের মতো ন্যাকামিও নেই। এই যে এক পলকে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে রং তুলিতে আঁকা সুন্দর নিখুঁত একটা ছবি। অলিদ সেই দিন বাথরুমে লোকটাকে খুন করে বের হতেই সে প্রথম রিমিকে দেখল। পেট চেপে চোখ মুখ কুচকে টুকটুক করে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। প্রথমে সে বিরক্ত হলো, বিরক্ত মুখে সাইডে চেপে দাঁড়ালো। কাজের সময় ঝামেলা তার ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যেই রিমি চলে যেতে নিল। যেতে যেতে কেন জানি আবারও ফিরে তাকালো। তখনই সে বাথরুমটা দেখল। জীবনে প্রথম বাথরুম দেখে কাউকে সে এত খুশি হতে দেখল। তখন অজান্তেই সে হেসে ফেলল। হাসতেই তার মনে একটা প্রশান্তি ছেয়ে গেল। কতদিন সে মন থেকে হাসে না। তার যে জীবন দিন রাত অভিনয় করতে হয়, ভালো মানুষ হওয়ার অভিনয়। তারপরেই রিমি এগিয়ে এলো, বাকি সব হলো। তার এক মন বলল শেষ করে দে, আরেক মন কিছুতেই সায় দিল না। সবসময় সে ঠান্ডা মাথায় এক মনে কাজ করে। সেদিন কি হলো কে জানে, তার ভেতরের অন্য একটা মন, যাকে সে চেনে না, বিদ্রোহ করে উঠল। কিছুতেই কিছু করতে পারল না। তা না হলে রিমির গল্প সেই দিনই সেখানেই শেষ। কেননা খুন করতে তার হাত কখনো কাঁপে না। দু মন দু আশায় ভোগে না, বরং উপভোগ করে। সেই দিন প্রথম তার হাত কাঁপল, দু মন দু আশায় ভুগল। চৈতির ধোকার পরে কোনো মেয়ে বা মেয়েদের শরীর তাকে কখনো টানেনি, এমনকি চৈতেও না। যখন ধীরে ধীরে মেরেছে তখনও না। তার প্রতিটি অঙ্গের উপর যখন ধীরে ধীরে এসিড ফেলেছে, তার চিৎকার মনে যে প্রশান্তি দিয়েছে, তার ধবধবে ফর্সা নিখুঁত শরীর দেখে সে শান্তি অনুভব হয়নি, এমনকি একবারের জন্য আকর্ষণও করেনি। ছোটবেলা থেকেই সে বৈষম্যের শিকার, অতিরিক্ত কালো, তার মধ্যে ফেস কাটিংও খুব একটা ভালো না। যেখানে যেত সবাই অন্যভাবে তাকাতো। ছোটবেলা তার নাম ধরে ডেকেছে খুব কম সংখ্যক মানুষই, সবাই ডাকতো কাইল্লা বলে। তাদের এলাকায় অলিদের চেয়ে কাইল্লা অলিদ বললেই সবাই তাকে চেনে। প্রথম প্রথম কষ্ট পেত, মন খারাপ হতো, পরে ধীরে ধীরে সব সয়ে গেছে। তাই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় গেছে মানুষের হাসি খোরাক হিসেবে। অন্যরা হেসেছে, মজা করেছে, আর কালো রঙের পেছনে একটা মন ছিল, সেটা কেউ দেখেনি। অবশ্য চেহারা কাকের মতো হলো, আল্লাহ মেধা দিয়েছিল অসাধারণ। স্কুল থেকে ভার্সিটি সব জায়গায় টপ, তাই চাকরি হতে সময় লাগেনি। চাকরি হলো, মা বিয়ে ঠিক করলো। চৈতিকে দেখে প্রথম মনে হলো তার এক জীবনে দুঃখ পুঁজি ঘুচল। প্রথমবার স্বপ্ন দেখলাম, ঘর বাঁধলাম, একটু একটু করে সংসার সাজাতে লাগলাম। চৈতি আসবে আর সংসার হবে, বাচ্চা হবে, সুন্দর একটা পরিবার হবে, কোনো কষ্ট আর তাকে ছুঁতে পারবে না। চৈতির বাবা মা নেই, ভাইয়ের সংসারে থাকতো। বিয়ে নিয়ে সে কোনো অমত করলো না, শুধু বলল লেখাপড়া সে শেষ করে বিয়ে করতে চায়। অলি তো অমত করেনি, লেখাপড়া করতে চায় করুক, সে অপেক্ষা করবে। সেই চৈতিও তাকে ধোঁকা দিল। লেখাপড়া শেষের মাথায় এক ছেলেকে লুকিয়ে বিয়ে করে ফেলল। ছেলে সুন্দর, স্মার্ট, আমার মতো কাইল্লার সাথে তার যায় নাকি? তার একটু সময় প্রয়োজন ছিল, তাই তো এত নাটক, ভালোবাসার নাটক। সেই নাটকের শুরু তো চৈতি করেছিল, শেষ করেছে সে অনেক যত্ন করে। প্রমাণ ছিল না, থাকার কথাও না। সে যে কোনো কাজই করে খুব নিখুঁতভাবে। তবে সন্দেহের বশে তাকে গ্রেফতার করা হলো। জেলে পরিচয় হলো একজনের সাথে, সেও তার মতোই ছিল। তার হাত ধরেই তার দ্বিতীয় জীবন শুরু। টাকার বিনিময়ে মানুষ হত্যা। হত্যাটা টাকার বিনিময়ে হলেও যখন মানুষগুলো মৃত্যু যন্ত্রণা ছটফট করে,
তখন তার দেখতে ভালো লাগে। রক্তের ধারা যখন দেহ থেকে স্রোতের মতো বেরিয়ে আসে, একটা প্রশান্তি তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেই প্রশান্তি দুনিয়ার আর কোনো নেশাদ্রব্যের পক্ষে দেওয়া সম্ভব না। রক্তের নেশা যে পরনেশা। তাই তো অল্প সময়ের মধ্যে সে অন্ধকার জগতে অনায়াসেই ছড়িয়ে গেল। কখনই কোনো ক্লু নেই, ভুল নেই, ধরা পড়ার কোনো চান্সই নেই। সেদিন রিমিকে ছেড়ে এলো, কেন জানি আর মাথা থেকে বেরিয়ে হলো না। পুলিশের ইউনিফর্ম গায়ে ছিল, খোঁজ পেতে সময় লাগলো না। সেদিন জেনে শুনেই সে শপিং মলে গিয়েছিল। সামনে যাওয়ার অবশ্য ইচ্ছে ছিল না, কিন্তু শাড়ি পরা আনমনে কাছে জানালার পাশে বসা এই মানবীকে দেখে সে আর নিজেকে আটকাতে পারেনি। অনেক অনেক দিন পরে কোনো নারী তাকে টানল। সে উপেক্ষা করবে কিভাবে? সেটাই তো তার করা দ্বিতীয় জীবনের প্রথম ভুল। সেই ভুল থেকেই শুরু। ফোন করা, অ্যাক্সিডেন্ট, সব ছিল নাটক। রিমিকে কাছে পাওয়ার নাটক। তার ধারণা ছিল রিমি তার প্ল্যান মতোই চলছে, ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। কিন্তু শেষে এসে দেখল সেই চলছে এই মেয়েটার প্ল্যানে। ভাবা যায় কি নিখুঁত অভিনয়! না, সব অভিনয় ছিল না, ছিল না বলেই সে ধরতে পারেনি। একমাত্র তার মায়ের পরেই রিমি একমাত্র মেয়ে যে তার গায়ের রং দেখেনি, চেহারা দেখেনি, মন দেখতে চেষ্টা করেছে। খুনি জানা সত্ত্বেও তার চোখে মায়া খুঁজেছে। এই মায়া আর কেউ না বুঝুক, অলিভ বুঝে। ছোটবেলা থেকে এত এত ঘৃণা, উপেক্ষা, উপহাস দেখেছে, মায়া দেখলেই চট করে মন গেঁথে যায়। তাই তো রিমি যাই করেছে সে ধরতে পারেনি। তা না হলে অলিভকে ধোকা দেওয়া হ্যাঁ তো সোজা না। অলিভ ঝট করে আবার উঠে দাঁড়ালো। দাঁড়াতেই হাত থেকে হাতুড়ি পড়ে গেল। রিমি হালকা কেঁপে উঠল, কেঁপে ভ্রু কুচকে তাকালো। কি হচ্ছে, কি হবে সে এখনও ঠিক ধরতে পারছে না। অলিভ চাইছেটা কি? অলিভ অবশ্য কিছু খেয়াল করলো না। আপুর মনে ঘরের এ মাথা থেকে ও মাথা কিছুক্ষণ পায়চারি করলো, যেন কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। নিজের চুল নিজেই কিছুক্ষণ টানলো, টেনে আবারও ঝট করে একেবারে রিমির সামনে এসে বসলো। চোখে চোখ রেখে বলল, আমার সাথে যাবে রিমি? আমরা অনেক দূরে চলে যাব, কেউ চিনবে না, কেউ জানবে না। তুমি যা চাইবে সব দেব, যেমন চাইবে তেমন থাকবো। চলো না রিমি, প্লিজ। রিমি প্রথমে ভ্যাবাচেকা খেয়ে গেল। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, তার মাথায় সব জট পাকিয়ে যাচ্ছে। অলিভ এক হাত রিমির গালে রাখলো, রেখে কোমল সুরে বলল, যাবে রিমি? আমরা আমাদের নতুন একটা দুনিয়া বানাবো, সেখানে কোনো কষ্টকে তোমাকে আমি ছুঁতে দেব না। রিমি কিছুক্ষণ তাকিয়ে রইল, নিজেকে ধাতস্থ করলো, তারপর বলল, সব দেবেন? অলিভ পাগলের মতো মাথা নাড়ালো। রিমি আস্তে করে মাথা নাড়িয়ে গাল থেকে হাত সরালো, সরিয়ে বলল, কি দিয়ে? মানুষের রক্তের রাঙানো টাকা দিয়ে? অলিভ নিষ্পলকভাবে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। ঠিক আছে, টাকার কথা বাদ, টাকা সামান্য জিনিস। আপনি অলিদ আশফাক, বড় মাপের মানুষ, সব পাবেন। আপনার বুদ্ধি, আপনার নিখুঁত কাজ নিয়ে আপনার খুব অহংকার। তাহলে যেই মানুষগুলোকে হত্যা করেছেন তাদের জীবন ফিরিয়ে দিন। মানুষের জীবন তো আপনার কাছে খুবই তুচ্ছ, খুশি খুশি নিয়ে নেন। এই তুচ্ছ জিনিসগুলো ফিরিয়ে দিন। কথা দিলাম নিজ ইচ্ছায় আমি আপনার সাথে যাব। অলিভের চোয়াল শক্ত হলো। রিমি বুঝলো, তবু নিজের মতো করেই বলল, পারবেন না জানি, পাবার কথাও না। মানুষ হত্যা করা খুব সহজ ওয়ালিদ, একটু চেষ্টা করলেই পারা যায়, কিন্তু হাজার চেষ্টা করলেও তা আর ফিরিয়ে দেয়া যায় না। রিমি একটু থামলো, তার গলা শুকিয়ে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে। সে ঢোক গিলে আবারও বলল, ভালোবাসা ভালো, তবে ভয়ঙ্কর ভালোবাসা ভালো না। আমার মাও একজনকে ভালোবেসেছিল আপনার মতো ভয়ঙ্করভাবে। তাকে পাওয়ার জন্য সে সব করেছে। দিন শেষে সে শূন্য। নিজের ভালোবাসা, পরিবার, সমাজ, সবার চোখে সে বিষাক্ত। তাই আমাকে যেতে দিন অলিদ। জোর করে জীবন নেওয়া যায়, ভালোবাসা যায় না, ঘর বাঁধা যায় না। অলিভ হেসে ফেলল, হো হো করে হাসি। একচোট হেসে উঠে দাঁড়িয়ে বলল, জোর করে ঘর বাঁধবো তোমাকে কে বলল? জোর করে করার ইচ্ছা থাকলে চৈতির সাথেই তো করতে পারতাম, তাই না? শেষ সময়ে কত মিনতি করেছিল বেচারি, জানো তুমি? তাকে যেন আরেকবার সুযোগ দিই। আমি যেমন চাই সেভাবেই নাকি থাকবে, কিন্তু দ্বিতীয় সুযোগ তো অলিদ কাউকে দেয় না। তবে তোমার কথা ভিন্ন, ভালোবাসি তো, তাই প্রথম শুধু তোমাকে দ্বিতীয় সুযোগটা দিলাম, যেটা তুমি হারালে।
রিমি তাকিয়ে রইল। অনেক কি বলতে চাইছে এখন সে বুঝলো, তবে কেন জানি এবার আর ভেতরে কেঁপে উঠল না। তার মুখ শান্ত, একেবারেই শান্ত। ওই যে অসীম এক ক্ষমতা দিয়েছে, কারণ উপরওয়ালা তো জানেন কষ্টের এক সাগর তাকে পাড়ি দিতে হবে। ভেঙে পড়লে চলবে কীভাবে? সাব্বিরের বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে গেল। আড্ডার শেষে সবাই রেস্টুরেন্টে গিয়েছিল। খেয়ে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। দরজা খুলল নিসা। এত রাতে কারো জেগে থাকার কথা না। সে নাইমকে তুলোধন করতে করতে উপরে গেল। সাব্বির হাসল। তখনই তার রিমির কথা মনে পড়ল। এতক্ষণে তো এসে পড়ার কথা। সে কল দিতে দিতে উপরে উঠতে লাগলো। ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। এই মহারানীর যে ঘুম, কেয়ামত হলেও কিছু বলতে পারবে না। সাব্বির সিঁড়িতেই থমকে দাঁড়ালো। মোবাইল এখনো বন্ধ। তার কপালে ভাঁজ পড়ল। সে এগিয়ে রিমির রুমের সামনে গেল। দরজায় হাত রাখতেই খুলে গেল। অন্ধকার রুম, কেউ নেই। না থাকারই কথা। এই মেয়ে রুমে এসেই প্রথম যে কাজটা আগে করে সেটা হলো দরজার লক। সে সাথে সাথেই থানায় ফোন করলো। রিং হচ্ছে, কারো ধরার খবর নেই। তার মেজাজ খারাপ হলো। সে আবার ফোন দিল। ঘুম জড়ানোর কণ্ঠে একজন হ্যালো বলল। আমি কনস্টেবল রিমির বাসায় থেকে বলছি, তাকে কি একটু দেয়া যাবে? রিমেল ঝট করে চোখ খুলল। আজকে তার নাইট ডিউটি ছিল। এত রাতে রিমির বাসা থেকে ফোন, কোনো সমস্যা? তার ঘুম কেটে গেল। সে তড়িঘড়ি করে বলল, কেন, কি হয়েছে? সে এখনো বাসায় ফেরেনি, মোবাইলটাও বন্ধ। কোনো কাজে বেরিয়েছে? রিমেল অবাক হয়ে বলল, না, আজকে সেরকম কোনো কাজই ছিল না। যতদূর জানি সে তো সন্ধ্যায় বের হয়ে গেছে। সাবিরের ভ্রু কুচকে গেল। আজকে আবার এই মেয়ে কোথায় গেল? তারপর বলল, একটু খোঁজ নিয়ে দেখবেন প্লিজ, কোন অফিসারের সাথে কাজে গিয়েছে কিনা। রুমেল ভাবল এমন হওয়ার চান্স আছে। শামীম স্যারের সাথে উঠছে বসছে, এ আবার কাউকে কিছু বলে না, সব করে পেটে পেটে। সে গদগদ হয়ে বলল, আমি দেখাচ্ছি, চিন্তা করবেন না, খোঁজ নিয়ে আমি এক্ষুনি জানাচ্ছি। সাব্বির ফোন রাখলো। সে কি করবে বুঝতে পারল না। রিমি হঠাৎ হঠাৎ এখানে ওখানে যাওয়ার অভ্যাস আছে, তবে কখনো তো ফোন অফ করে না। তার ভেতরে কিছু একটা খুটখুট করতে লাগলো। কোথায় তুমি রিমি? অলিভ সিগারেট ধরালো। চোখ বন্ধ করে ধোয়া ছেড়ে বিড়বিড় করে বলল, এই সময় না বয়ে যাক, এভাবেই কেটে যাক জন্ম জন্মান্তর। রিমি ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলো বলছেটা কি। অবশ্য বুঝতে পারল না। অলিভ দাঁড়িয়ে আছে জানালা ঘেঁষে, আর সে এই সাইডের চৌকিতে। মাঝে দূরত্বটা ভালোই। সে দীর্ঘশ্বাস ফেলে আগের মতোই বিরক্তি চেপে চুপচাপে বসে রইল। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? হাত পা শেষ। মেরে ফেললে মেরে ফেলুক, মাছের মতো জিয়ে রেখে লাভ কি? রাত কত কে জানে, শরীরেও ঝিমিয়ে আসছে। সে বিরক্তি নিয়ে বলল, এটা কোন জায়গা? অলিভ চোখ খুলল, মনে মনে হাসল। রিমি তাকে ভয় পাচ্ছে, অবশ্য তাকে বুঝতে দিচ্ছে না। এই ভয়, এই আকতিগুলোই তাকে প্রশান্তি এনে দেয়। তবে রিমির প্রশংসা করতেই হবে। এরকম পরিস্থিতিতেও সে চুপচাপ শান্ত। আর ফাজিল চৈতি হুশ আসতেই চিৎকার চেঁচামেচি করে মাথা শেষ করে ফেলেছিল। সে এগিয়ে এলো, আস্তে আস্তে রিমির মতো স্বাভাবিকভাবেই পড়ল। বেশি দূরে না, ঢাকার একটু সাইডে। বলেই রিমির পা খুলে দিল। রশির দাগ পড়ে গেছে। রিমির সাথে সাথে পা জোড়া সোজা করে কিছু বলবে তার আগে অরিত ছট করে কোলে তুলে নিল। রিমি চমকে গেল। অরিত রিমিকে জানালার সামনে নিয়ে দাঁড় করালো। রিমি সোজা দাঁড়াতে পারল না, পা অসাড় হয়ে আছে। পড়ে যেতে নিল। অরিত আগলে ধরল। টিনের ঘর, ছোট্ট জানালা, তার সামনে রিমিকে দু হাতে আগলে অরিত পেছনে দাঁড়ালো, খুব কাছে, গায়ের সাথে গা লাগিয়ে। রিমি কিছু বলল না। তার ধারণা অলিদের মানসিক সমস্যা আছে। এই ভালো এই খারাপ। সম্ভবত এক সত্তা তাকে ঘৃণা করে, আরেক সত্তা ভালোবাসে, তাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। তা না হলে এখনো ঝুলিয়ে রেখে লাভ কি? রিমি ভাবতে লাগলো, তাকে যে করেই হোক এভাবেই রাখতে হবে। কিছুতেই তাকে রাগানো যাবে না। যত সময় নেওয়া যায়। এতক্ষণে তো সবার বুঝে যাওয়ার কথা। বুঝে নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। যেহেতু ঢাকা থেকে বেশি দূরে না, চেষ্টা করলেই খুঁজে পাওয়া যাবে। শুধু সময় দরকার। কি সুন্দর রাত দেখেছ রিমি, কুয়াশার চাদরের সব ঢেকে আছে।
রিমি সুন্দর রাতের কিছুই দেখল না। আশেপাশে নজর বুড়ালো। অন্ধকার কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। হু হু করে ঠান্ডা বাতাস গায়ে লেগে কাঁপুনি ধরে যাচ্ছে। এরকম বাতাস থাকে খোলা জায়গায়। ঢাকা শহরে এরকম খোলা জায়গা কোথায় হবে? গ্রাম সাইড? হ্যাঁ, এখন তো গ্রামের সাইডেই মাইলের পর মাইল খোলা ক্ষেত থাকে। অবশ্য সে ভালো করেই জানে জনমানবহীন জায়গা, তা না হলে মুখ খোলা থাকতো না। এই বাড়িটা কিসের? এখানে একটা কারখানা হবে, পরিচিত এক বন্ধুর। ক্ষেতের জমি কিনে বালু দিয়ে ভরাট করা হয়েছে। কিছুদিন পর থেকে কাজ শুরু হবে। এই ঘরটা এটা সেটা রাখার জন্য। মাঝে মাঝে অবশ্য অন্য কাজেও ব্যবহার হয়। অন্য কাজে? হ্যাঁ, অনেক পরিচিতরা মেয়ে নিয়ে আসে, নিরিবিলিতে সময় কাটায়। আমিও তাকে ফোন দিয়ে বললাম, সে খুশি মনে রাজি হয়ে গেল। রিমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শরীরে তার আগুন জ্বলছে, তবে অনেক কষ্টে নিজেকে দমালো। দমিয়ে বলল, আমাকে আনলেন কিভাবে? তোমার পার্সে স্কোপালামিন দেওয়া ছিল। রিমি চমকে উঠল। আল্লাহ, এই জন্যই অলিদ যতগুলো মার্ডার করেছে কোনো হাতাহাতি ধস্তাধস্তি নেই, কারণ তারা জানেই না তাদের সাথে কি হচ্ছে। এটা এমন একটা ড্রাগ যা সরাসরি নিঃশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করে। প্রবেশের সাথে সাথেই দেহ অবশ করে ফেলে, বাস্তব বোধ হারিয়ে যায়। সে তখন পুতুল, তাকে যা করতে বলা হবে তাই করবে। তার গলা আগেই শুকিয়েছিল। সেই খড়খড়ে শুকনো গলায় রিমি ঠোক গেলার ব্যর্থ চেষ্টা করলো। হুঁশি যদি না থাকে করবেটা কি? তার সাথেও অলিদ এখন যা খুশি করতে পারে। এই জন্য কি সে এত স্বাভাবিক? সে কোনো রকম ঢোক গেলে অস্ফুটভাবে বলল, পানি খাবো। অলিদ সরে গেল। রিমি জানলার গ্রিল হেলান দিয়ে দাঁড়ালো। এই হাত শেষ, কোনোভাবেই ছাড়াতে পারলেও কিছু করতে পারবে বলে মনে হয় না। অলিদ কালো ব্যাগটা থেকে পানির বোতল বের করলো। রিমি তাকিয়ে দেখলো কত কিছু নিয়ে এসেছে কে জানে। তার হাসি পেয়ে গেল। সামান্য একটা মেয়ে, সে তাকে মারতে কত আয়োজন। অলিদ রিমির হাসি হাসি এই মুখ দেখলো, দেখে ভ্রু কুচকে বলল, এরকম পরিস্থিতিতেও কোনো মেয়ে হাসতে পারে তোমাকে না দেখলে জানতাম না। তোমাকে যত দেখছি তত অবাকই হচ্ছি। রিমি বড় একটা শ্বাস ফেলে বলল, জানবেন কি করে? কাউকে কোনো সুযোগ দেয়াই হয় না। তারা জানেও না তাদের সাথে কি হচ্ছে। সেই হিসেবে আমি ভাগ্যবান, অন্তত সজ্ঞানে মরছি। অলিদ হেসে ফেলল। সে তার পুরো জীবনেই এরকম মেয়ে দেখেনি। হেসে এগিয়ে এলো, বোতল খুলে রিমির সামনে ধরলো। রিমি খেতে পারল না। দু ঢোক খেতেই কাশি এসে গেল। কাশতে গিয়ে পানি দিয়ে রিমি পুরো মাখামাখি হয়ে গেল। অলিদ রিমির পিঠ বুলিয়ে দিল। কাশি থামতেই হাত দিয়ে যত্ন করে মুখ গলা মুছে দিল। মুখের কাজটা ভিজে গেছে। অলিদ সেখানে তাকালো। রিমি তাতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তার এখন কন্ট্রোল দরকার। কন্ট্রোল। তার ধারণা তার নিজেরও কিছু মানসিক সমস্যা আছে। কখনো ডান বাম দেখে না, পট করে জ্বলে ওঠে। এই জ্বলা পরে চাইলেও আর দমাতে পারে না। এখন জ্বলে উঠলেই সে শেষ। তাই আস্তে করে সরে যেতে নিল। অলিদ সরতে দিল না। বোতল ফেলে ছট করে রিমিকে চাপটে ধরল। মুখে গলায় এলোপাথালি চুমু দিতে দিতে ঠোঁট আঁকড়ে ধরল। রিমি শক্ত হয়ে গেল। তার কন্ট্রোল শেষ। সে মরতে রাজি, তবে হাঁটতে না। শরীরের সব শক্তি দিয়েই রিমি হাঁটে উঁচু করল। অলিদ কুকিয়ে তার দুপায়ের মাঝে হাত দিয়ে চেপে বসে পড়ল। রিমি সুযোগ মিস করল না। অলিদ নিচে হতেই মুখে লাথি মারল। একটা না, পরপর তিনটা। দুই মেন্টাল একই জায়গায় সব কিছু এত স্বাভাবিক মানায়? অলিদ পড়ে গেল। তার নাক দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে। রিমি সেই দিকে ফিরেও তাকালো না। তাকে নাকি ভালোবাসে, এই হচ্ছে ভালোবাসার নমুনা? কাপুরুষের দল, তোদের সব ভালোবাসা এক জায়গায় এসে শেষ হয়। বলেই রিমি আরেকটা মারল। মেরে কালো ব্যাগটার দিকে তাকালো। দৌড়ে সেটার কাছে যাবে, তখনই অলিদ রিমির পা চেপে ধরল। সে কাঁপছে। ব্যথায় না রাগে রিমি বুঝতে পারল না। অবশ্য বোঝার সেই সময়টুকুও পেল না। অলিদ ঝট করে উঠে খাম্বার সাথে তার মাথায় একটা বাড়ি দিল। রিমি থমকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার কানের পেছন দিয়ে তীর করে কিছু একটা গড়িয়ে পড়তে লাগলো। খাম্বাটা সিমেন্টের, কোনা বরাবর লেগেছে। অলিদ সে তীর করে গড়িয়ে পড়া রক্তের দিকে তাকালো। তাকিয়ে নিজের নাক মুখের রক্ত মুছল। তার ঠোঁটের কোণে হাসি।
চোখে মুখে এখন অন্যরকম এক তৃপ্তি, যেন এর চেয়ে আর সুন্দর দৃশ্য আর দ্বিতীয়টি নেই। সেই তৃপ্তি ভরা চোখের দিকে রিমি তাকিয়ে রইল। এই চোখ তার চেনা, ভীষণ রকম চেনা। এই চোখ মানুষের মতো দেখতে, জানোয়ারের চোখ। এই জানোয়ার ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন সময় আসে। তার জীবনে আরেকবারও এসেছিল, সেই যে ছোটবেলায় নানা মারা গেলেন। তার খাবার দাবারের তো কেউ খেয়াল রাখে না, তার মধ্যে মরা বাড়ি, তার কথা কারো মনেই নেই। তার বেশিরভাগ সময়ই কাটতো বাড়ির পেছনে বিভিন্ন রকম ফল টল খেয়ে। সেই দিনও গেল, তখনই একটা মোটা হাত, বিশাল দেহ তাকে ঝাপটে মাটিতে চেপে ধরল। এক হাতে মুখ চেপে আরেক হাতে পায়জামা টেনে খুলল। হালকা পাতলা গরনের ছোট্ট রিমির কি আর এই শক্ত সামর্থ্য লোকের সাথে পারা সম্ভব? না, সম্ভব না। সেও পারল না। সে শুধু দেখল দুটো চোখ, হিংস্র ভয়ানক দুটো চোখ। তারপর রিমি আর ভাবতে পারল না। তার চোখের পাতা ভারী হয়ে এলো, শরীর হয়ে এলো অসাড়। তার মনে হলো সে শূন্যে উঠে যাচ্ছে। সে ঢলে পড়ে যেতে নিল। অলিভ তাকে আগলে ধরল। ধরতেই তার দুহাত রক্তে ভেসে গেল। সাব্বির মাথা চেপে থানায় বসা। সে স্থির হতে পারছে না। কি দম বন্ধ করা অনুভূতি। বুকের মধ্য থেকে কিছু একটা ছেড়ে যাচ্ছে। ইস, এত কষ্ট। ওবায়দুল ছেলেকে জড়িয়ে ধরলেন। তার চোখে পানি। মনে মনে বললেন, আল্লাহ মেয়েটাকে রক্ষা করো। রেজাউল সাইডে বসা। সে চুপচাপ শক্ত হয়ে বসে আছে। নাইম তার হাত ধরল। বরফের মতো ঠান্ডা। মধ্যরাত, পুরো থানা সরগরম। সব অফিসারই এখন থানায়। থানার সামনে থেকে একজন কনস্টেবল মিসিং। এটা তো ছোট কথা না। তখন রুমেল সবাইকে ফোন করতেই সবাই সজাগ হলো। সবচেয়ে বেশি হলো মিথিলা। সে তাড়াতাড়ি শামীম স্যারকে ফোন করলো। সব খুলে বলতে শামীমের হুঁশ হলো। সে তাৎক্ষণিক সবাইকে থানায় আসতে বলল। প্রথমে সিসি ফুটেজ চেক করা হলো। মিথিলা যা বলেছে তাই। রিমি একটা লোকের সাথে নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। লোকটা কে বোঝা যাচ্ছে না, তবে শামীম জানে এটা কে। আর এও জানে রিমি নিজে থেকেই এগিয়ে যায়নি। অলিভ বাথরুমে যে লোকটাকে খুন করেছে, পোস্টমর্টমে রক্তে স্কোপালামিন ড্রাগস পাওয়া গেছে। সে নিশ্চিত রিমিকেও সেই ড্রাগস প্রয়োগ করা হয়েছে। শিট শিট, তার জন্য মেয়েটা ফেসেছে। সে এত হালকাভাবে কেন নিয়েছে? অফিসার ইনচার্জ শামীমকে তার ক্যাবিনে ডাকলো। সব বিস্তারিত শুনল। শুনে শান্তভাবেই বলল, টাকা খেয়ে ভয়ঙ্কর এক অপরাধীকে ছেড়ে দেওয়া, সেই অপরাধী থানার সামনে থেকে এক কনস্টেবলকে কিডন্যাপ করা, এটা ছোট কথা না শামীম। যদি ট্যাগেল নাই দিতে পারো এমন কাজ করো কেন? সাইন নেওয়ার সময় তো বুক ফুলিয়ে বলো আমি দেখবো স্যার। এখন এটা লিক হলে কি হবে জানো তো? সবার রেপুটেশন নিয়ে টানাটানি লাগবে। এমপির লোক স্যার, কি করব? আমি জানি না, তুমি ফেলেছো, তুমি সব ঠিক করবে। আর রিমির যদি কিছু হয় সম্পূর্ণ দায় তোমার। মিথিলার কাছে আমি সব শুনেছি। লোকটা সোজা হুমকি দিয়েছিল, তবুও তুমি এত হালকাভাবে কেন নিয়েছো? সরি স্যার। তোমার সরিতে সব ঠিক হবে শামীম। যত তাড়াতাড়ি সম্ভব এমপির সাথে যোগাযোগ করো। আমরা যদি ফাঁসি তাহলে তাকে বলো সেও ফাঁসবে। শামীম কেবিন থেকে বেরিয়ে আসলো। সাথে সাথে এমপির সেক্রেটারিকে ফোন দিল। মধ্যরাত ধরবে কিনা কে জানে। দূর, রিমি তো ভালোই, এখানে তার জান নিয়েও টানাটানি। রিমি চোখ মেলল ধীরে ধীরে। এখন অবশ্য বাল্ব জ্বলছে না। টিম টিম করে ঘরের এক কোণে ছোট্ট একটা মোমবাতি জ্বলছে। সম্ভবত কানেক্ট নেই। আধো আলো আধো অন্ধকারে মশা চোখে মুখে এসে পড়ছে। সে কাঁপা কাঁপা হাতে মাথায় হাত রাখলো। ব্যান্ডেজ পাচানো, ভার হয়ে আছে। চিনচিন করে কোথাও একটা ব্যথা হচ্ছে। রিমি ধরতে পারছে না। সে আস্তে আস্তে হাত নামালো। হাত পা এখন তার খোলা, তবে নাড়ানোর শক্তি নেই। মনে হচ্ছে ভারী কিছু একটা নিচে চাপা পড়ে আছে। সে আবারও চোখ বুঝল। সারা দুনিয়ার ভার বুঝি চোখের পাতায়। তার গায়ে এখন সোয়েটার নেই, চাদর জাতীয় কিছু একটা গায়ে। সে বড় একটা শ্বাস ফেলল। তার মনে হলো জনম জনম ধরে সে এখানে বন্দি। কতদিন সূর্য দেখে না, আকাশ দেখে না, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় না। অথচ কত ঘন্টা হবে, বড়জোর 7-8 ঘন্টা। ভোর হচ্ছে। অস্ফুটভাবে দূর থেকে আজান ভেসে আসছে। সে হালকা নড়ার চেষ্টা করলো, তবে ব্যর্থ। তার মনে হচ্ছে তার শরীর তার সাথে নেই। এই যে এত কিছু ভাবছে, সেটাও মনে হচ্ছে ভ্রমের মতো। মনে হচ্ছে শরীর থেকে ভাবনা চেতনা আলাদা হয়ে গেছে।
তবে এমন হওয়ারও কোনো চান্স নেই। তার ভ্রম মনে হলেও সে বুঝতে পারছে অলি তার পাশেই শোয়া। সে অবশ্য তাকে দেখছে না। তার ভারী নিঃশ্বাস রিমির মুখের সাইডে পড়ছে। সে আবারও ধীরে ধীরে হাত নাড়িয়ে বুকের মধ্যেখানে আনলো। কিছু একটা শক্ত ঠেকতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশ্য বেশিক্ষণ জেগে থাকতে পারল না। চোখে তার রাজ্যের ক্লান্তি। ধীরে ধীরে আবারও ঘুমিয়ে গেল। সকাল হতেই শামীম একদলকে পাঠালো সিসিটিভি ফুটেজ চেক করতে। যে পর্যন্ত পাওয়া যায় চেক করতে বলল। গাড়ি যেহেতু উড়ে তো আর যাবে না, একটা না একটা দিকে অবশ্যই যাবে। সে সবাইকে পাঠিয়ে আবারও এমপি সেক্রেটারিকে ফোন দিল। রাতে অবশ্য কথা হয়েছে, বলেছে সকালে ফোন দিতে। ফোন দিলেই এমপির সাথে কথা বলিয়ে দেবে। সে ফোন দিল। এমপি সাহেব ফোন ধরতেই বলল, আপনি জবান দিয়েছেন স্যার, কোনো ঝামেলা হবে না। এখন দেখুন আমার কেরিয়ার শেষ হওয়ার পথে। এমপি সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অলি তো তার কোনো মহাব্বতের ব্যক্তি না, এক প্রকার বাধ্য বলতে। সারা দুনিয়ার কল রেকর্ডস জমা করে রেখেছে, এর মধ্যে থেকে একটা লিক হলেই সর্বনাশ। অবশ্য এই পর্যন্ত অনেক কাজই করেছে, কখনো কোনো সমস্যা হয়নি। বলতে গেলে খুবই ভালো, কোনো ঝামেলা টামেলায় নেই। কাজের সময় কাজ করে, বাকি সময় নিজের মতো থাকে। হঠাৎ করে এমন বিগড়ে গেল কেন? দেশের বাহিরে পাঠানোর সব ব্যবস্থা করলো, বেটা গায়ে কোনো খবর নেই। সকালে ঘুম থেকে উঠে শুনলো এক কনস্টেবলকে নাকি কিডন্যাপ করে বসে আছে। আরে বাবা, কিডন্যাপ করবি ভালো কথা, পুলিশ কেন? অন্য কত মেয়ে আছে, সেগুলো চোখে পড়ে নাই? সে বিরক্ত মুখে বলল, এবার যদি দেখো ডাইরেক্ট শ্যুট করবে, কোনো ডানে বামে তাকানোর দরকার নেই। আর চাকরি নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি। শামীম করুণভাবে বলল, মেয়েটা স্যার? মেয়েটা স্যার মানে কি? আমি কি করব? আমি তো আর বলিনি কিডন্যাপ করো। আর এতক্ষণ বেঁচে আছে বলে মনে হয় না। পিশাচ একটা, নিজের হবু বউকে ছাড়িনি। আর এই তো কোথাকার কোন মেয়ে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, এই মেয়ের মধ্যে দেখলোটাই বা কি? চীনে তো আর একে নতুন না। খারাপ হলেও মেয়ে ঘটিত কোনো বদনামের নেই। যাই হোক, ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করো। চত্বর সবই আমাকে শিখে দিতে হবে নাকি? কিন্তু স্যার। এত কিন্তু করবে না তো স্বামী। কেউই আমরা ধোয়া তুলসী পাতা না। চাও ব্যবস্থা করো। আর সেবার কি যেন বললে, কোথায় নাকি জায়গা কিনবে? আমি সেটা দেখছি। এমন দু একটা কেস যদি ধামাচাপাই না দিতে পারো, ছায়ের ইন্সপেক্টর তুমি। রাখো তো। বলেই সে ফোন রাখলো। ফোন রাখতেই শামীম কিছুক্ষণ মাথা চেপে বসে রইল। তার নিজেকে এখন খুবই নগণ্য মনে হলো। অবশ্য সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দুনিয়া বড় কঠিন জায়গা, আর এখানে কঠিন হয়েই বাঁচতে হয়। সে বড় একটা শ্বাস ফেলে তার রুম থেকে বের হলো। সাবিরা যেখানে বসায় সেখানে গেল। নিজেকে সামলে বলল, এখনো বসে আছেন কেন আপনারা? বাসায় যান, খোঁজ পেলে আমরা আপনাদের জানাবো। ওবায়দুল এগিয়ে এলো, চিন্তিতভাবে বলল, সকালে না এমপি সাহেবকে ফোন দেওয়ার কথা ছিল, সে কি বলল? সে কি বললো মানে কি? এখন কি সব আপনাদের বলতে হবে নাকি? নাইম এগিয়ে এলো। মুরব্বী মানুষ এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? এইখানে বসে বসে মাথা খাচ্ছেন? নিজের মেয়ে তো, আর তাও যদি ভালো হয়। আরে বাবা, মেয়ে নিজে হেঁটে গেছে, কোনো কাহিনী করছে কে জানে। এখন সব তাই আমাদের। বছরের পর বছর দুনিয়ায় মেয়ে কাজ করছে, তাদের কিছু হয় না। আসতে না আসতেই দুনিয়ার কাহিনী, টাকা দেখলেই আর রোগ। শামীম আর কথা শেষ করতে পারল না। সাব্বির ঝাঁপিয়ে পড়ল। পরপর মুখ বরাবর কয়েকটা খুশি মারল। মেরে কলার চেপে প্রায় শূন্য তুলে মুখের সামনে নিয়ে বলল, জবান খুলে ফেলবো, আর একটা বাজে কথা যদি তোর মুখ দিয়ে বের হয়, আল্লাহর কসম খুন করে ফেলবো। পুরো থানায় শোরগোল পড়ে গেল। সাব্বিরকে সবাই টেনে ছাড়ালো। ওবায়দুল চোখে পানি নিয়ে তার ছেলের এই রূপ দেখল। যেই ছেলে সব সময় পরিপাটি থাকে, সেই ছেলে আজ এলোমেলো। যে ছেলে কখনো কোনো বেয়াদবি করেনি, সেই ছেলে আজ অপরাধ করে ফেলল। আর সব সময় টিপটপ পরিষ্কার থাকা ছেলেটা আজ ফ্লোরেই পা ছড়িয়ে বসে পড়ল। অন্য পুলিশরা সাব্বিরকে ধরতে গেল। শামীমও ফ্লোরে বসা, তার মাথা ঘুরছে, ঠোঁট কেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে। সে হাত দেখিয়ে থামালো। তারপর ওবায়দুলের দিকে তাকিয়ে বলল, দ্বিতীয়বার যেন একে থানায় না দেখি। যদি দেখি এমন এমন কেস দেব, বাবার জন্মেও আর বাবার চেহারা দেখতে পারবে না। আউট। ওবায়দুল করুণ মুখে আবারও ছেলের দিকে তাকালো। কিছু অবশ্য বলতে হলো না। সাব্বির নিজেই উঠে দাঁড়ালো। একবার শান্ত চোখে শামীমের দিকে তাকালো, তারপর বেরিয়ে এলো। রিমি রিক্সার জন্য যেই জায়গাটায় দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। মনে মনে বলল, রিমি, শুধু বেঁচে থেকো, আমি আসছি,
আমাদের এখনো একসাথে অনেকটা পথ চলা বাকি। সবাই বেরিয়ে যেতেই মিথিলা শামীমের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে পানি। সে পানি মুছে বলল, রিমিকে জীবিত পান আর না পান, ওই লোকটাকে ধরতে পারেন আর না পারেন, দয়া করে রিমির নামে কোনো মিথ্যা অপবাদ দিবেন না স্যার। মেয়েটা কোনো অন্যায় করেনি, দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করেছে। সেই নিষ্ঠার মূল্য এভাবে দিবেন না প্লিজ। শামীম ঠোঁটের পাশের রক্ত মুছল, মুছে পা ছড়িয়ে বসল। তখনই রুমেল দৌড়ে এলো। স্যার, গাড়ির খোঁজ পাওয়া গেছে। রিমির ঘুম ভাঙল তীব্র আলোর ঝলকানিতে। ফুরফুরে সকাল, কুয়াশার চাদরকে ঢেলে সূর্য আজকে সাত সকালে বেরিয়ে এই টিনের ঘরে উকি মারছে। সে চোখ মুখ কুচকে তাকালো। গায়ে তার ভীষণ জ্বর। জ্বরের ঘোরে মাথার সাথে আছে কিনা সে বুঝতে পারছে না। শীত নেই, তবু সে রীতিমতো থরথর করে কাঁপছে। অলিদ এসে তাকে ধরে উঠে বসালো। বসে জাপটে ধরেই থাকলো। রিমির অবশ্য বসে থাকার মতো অবস্থাও নেই। এটা খাও, খেয়ে ওষুধটা নাও। রিমি খেলো না, কোনো রকমে বলল, মেরেই তো ফেলবেন, তো আবার এত ঢং কিসের? মরাটাকে মেরে মজা কি? তোমাকে তো মারবো তিলে তিলে। আগে বলিনি খুব যত্ন করে শাস্তি দিব? শাস্তি পেতে পেতে একসময় তুমি নিজেই মৃত্যুর জন্য ছটফট করবে। আমি তোমার সেই ছটফটানি দেখতে চাই। রিমির এই অবস্থায়ও মুখ বাঁকিয়ে হাসল। হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কোন দুনিয়ায় বড় হয়েছি ওয়ালিদ আপনি জানেন না। আপনার তো বাবা ছিল, মা ছিল, স্নেহের একটা বোন ছিল, আর আমি শূন্য। শূন্যে বসবাস করা মানুষরা হার মানে না, রিমিও মানবে না, আর আপনার মতো জানোয়ারের সামনে তো কখনো না। দেখা যাক। রিমি একটু থামলো, গলা শুকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে বলল, আমাকে মেরে আপনি বাঁচতে পারবেন না। পারবো, সব ব্যবস্থা করা। আমি দেশের বাইরে চলে যাচ্ছি, টাকা তো কম কামাইনি, খরচ বলতে গেলে হয়নি, থেকেছি সাধারণভাবে। আপনি যেখানেই যান, এই পৃথিবীর যেই প্রান্তে গিয়ে লুকিয়ে থাকুন, তবুও বাঁচতে পারবেন না। সে আপনাকে বাঁচতে দেবে না। কে? রিমি উত্তর দিল না। অলিদ রিমির মুখ চেপে ধরল, দাঁত চেপিয়ে বলল, বলো কে? রিমি হাসলো, হেসে ফিস ফিস করে বলল, খোঁজ খবরটা আরো ভালোভাবে নিলেই পারতেন অলিদ আশফাক। অলিদও এবার হাসলো, মুখ ছেড়ে ঠোঁটের পাশে আঙ্গুল বুলালো। শুকনো চিকন ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। রিমি মুখ ঘোরাতে চাইল, অলিদ অবশ্য দিল না। আবারও চেপে ধরল, ধরে মুখটা একেবারে রিমির মুখের সামনে নিয়ে সেও ফিস ফিস করে বলল, এই পৃথিবীতে অলৌকিক বলে কিছু নেই। এসব গাল গপ্পে তোমার গ্রামের মানুষ ভয় পেতে পারে, অলিদ না। বলি রিমিকে ধাক্কা মেরে চৌকিতে ফেলে দিল। রিমি কুকিয়ে উঠল, মাথায় যন্ত্রণা হচ্ছে। কাঁচা জায়গা, ধাক্কার কারণে আবারও বাড়ি খেয়েছে। সে হাত দিয়ে মাথা চেপে ধরল। তোমার সাব্বির জানু তোমার জন্য কিচ্ছু করবে না। সে আপনার মতো অমানুষ না। অলিদের ঠোঁটের কোণে হাসি, তার ছিলের হাসি। মানুষ না অমানুষ সেটা সুন্দর না হলে দেখা যেত। সুন্দর সব পেয়েছে হাতের সামনে, সে জানবে দুনিয়া কি, অবজ্ঞা কি। তার জানার দরকার নেই, তবে এইটুকু আপনি জেনে রাখুন, সে আসবে, আমার লাশ নিতে হলেও আসবে। এত কনফিডেন্স? রিমি কিছু বলল না, মাথায় যন্ত্রণা হচ্ছে, গুলিয়ে বমি আসছে। অবুজকে বোঝানো যায় কোনো সাইকোকে না। এই মাথার তার ছোটবেলায় আউট হয়ে গেছে। তার নিজেরও কি হয়নি? সবই কি তার কল্পনা? তাদের শৈশবটা আর একটু সুন্দর হলে কি হতো? হলে না অলিদের মতো মানুষ তৈরি হতো, না হতো রিমির মতো। এত ভালো মানুষ সে না? এই যে গতকাল থেকে তুমি নিখোঁজ, আমার সাথে আছো, গেলে তোমাকে আগের মতো ভালোবাসবে, গ্রহণ করবে তোমাকে। হ্যাঁ করবে। তোমার কনফিডেন্সের তারিফ করতেই হবে। ভয়ঙ্কর এক সত্যই সে হজম করে ফেলেছে, এই আর কি। কোন সত্য? তুমি রেড? এটা কলেজের এক দেওয়ানাকে তো এমন কিছুই একটাই গল্প বলেছিলে, তাই না? কি ডেঞ্জারাস মেয়ে তুমি রিমি। নিজের ব্যাপারে এমন মিথ্যা কথাও কোনো মেয়ে বলতে পারে? বলেই অলিদ আবারও রিমির কাছে আসলো। দু সাইডে হাত রেখে ঝুঁকে শয়তানি হেসে বলল, তোমার মুখের কথাটা সত্য করে ফেলি, কি বলো? এমনিতেও তোমার জানু ধরেই নিয়েছে, তাই খুব একটা তো সমস্যা হওয়ার কথা না। রিমি অলিদের গলা চেপে ধরল। তার হাত কাঁপছে, তবু আঙ্গুল ডেবে গেল অলিদের ঘাড়ে। অলিদ ঝাড়া মেরে ছাড়ালো।
গলায় হাত দিয়ে দেখলো ছিলে গেছে, শরীরের অর্ধেক রক্ত বেরিয়ে গেছে, তাও তেজ কমে না কেন এই মেয়ের? রিমি হাসলো, অবজ্ঞার হাসি। অলিদের এই হাসি সহ্য হলো না। সে তাদের দাঁত চেপে হনহনিয়ে এগিয়ে গেল। কালো ব্যাগ থেকে একটা ছুরি বের করে রিমির ঠোঁট বরাবর টান মারল। ক্ষেতের পর ক্ষেত, শুনশান চারপাশ। সকালটা নিস্তব্ধতা চাদরে মোড়ানো। সেই নিস্তব্ধতার চাদরে রিমি এক চিৎকার বাতাসে ফেসে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। আয়েশা শুয়ে আছে চুপচাপ, এতক্ষণ জ্ঞান ছিল না। এই তো কিছুক্ষণ হলো চোখ খুলেছে। হাতে তার স্যালাইন, ভালো না খারাপ নাদু বুঝতে পারছে না। ডাক্তার অবশ্য তেমন কিছু বলেনি, সাডেন শকের কারণে জ্ঞান হারিয়েছে। তখনই কলিং বেল বাজল। সবাই আয়েশার পাশে, মহুয়া জায়নামাজে। হাসি উঠতে চাইলেও নাদু থামালো। সে নিজেই এগিয়ে গেল। দুলাভাইরাই হবে। কিছুক্ষণ আগে কথা হয়েছে। রেজাউল রুমে এসে আয়েশার মাথায় হাত রাখল। আর কেউ না জানুক, সে জানে রিমিকে আয়েশা কতটুকু স্নেহ করে। সমস্যা হলো সেই স্নেহটা সে দেখাতে পারে না। রিমি তার বাবার টাকা নেয়নি। যতদিন আয়েশার বাবা ছিল সমস্যা হয়নি, কিন্তু যখন মারা গেলেন কেউ আর রিমির দায়িত্ব নিতে চায়নি। আয়েশা নিয়েছে, নিঃশব্দে নিয়েছে। আয়েশার চাকরির কোনো প্রয়োজনও ছিল না। সে চাকরি করছে একমাত্র রিমির জন্য। সে কত নিষেধ করেছে, বলেছে সে নিজে দেবে। আয়েশা শোনেনি। তার এক কথা, তার বোনের মেয়ে, তার দায়িত্ব। সে অন্য কারো ঘাড়ে ফেলতে চায় না। আয়েশা রেজাউলের হাতের উপরে হাত রাখলো, হাসতে করে বলল, সাব্বির এসেছে? আমাকে একটু সাব্বিরের কাছে নিয়ে চলো, আর রংপুরের খবর পাঠাও তার নানি দাদি সবার বাড়িতে। রিমি ফিরে আসবে আয়েশা? আমি জানি, তাকে তো ফিরতেই হবে রেজাউল। এই দুনিয়াতে এসে শুধু এক বুক কষ্ট নিয়ে সে মরতে পারে না। তার ভাগ্যের সুখটুকু যে এখনো বাকি, তাদের এর জন্য জানাও, তারাও দেখুক যাকে তারা ছুঁড়ে ফেলেছে সে কিভাবে ভাগ্যকে হারিয়ে দিয়েছে। রেজাউল দীর্ঘশ্বাস ফেলে উঠে যেতে যেতে বলল, তোমার যেতে হবে না, ওকে আমি নিয়ে আসছি। আয়েশা সাব্বিরের দিকে তাকালো। এলোমেলো চুল, কুচকানো শার্ট, ধুলোমাখা প্যান্ট, বসে আছে নির্জীবভাবে। আয়েশা মৃদু হাসল। সবাই বলে মৃত্যু ভয়ঙ্কর, অথচ মানুষ জানে না সবচেয়ে ভয়ঙ্কর হলো এই ভালোবাসা। এই ভালোবাসা চলতে ফিরতে মানুষকে হাজারবার মৃত্যুর যন্ত্রণা দিতে পারে। সে বড় একটা শ্বাস ফেলে শান্তভাবে বলল, আমি আর আয়মান যমজ, হুবহু কার্বন কপি, কোনো পার্থক্য নেই। দেখতে একরকম হলেও আমাদের স্বভাব ছিল বিপরীত। আমি শান্ত, ভদ্র, লেখাপড়ায় ভালো, আর সে লেখাপড়ায় তো নেই, সাথে উগ্র, ঘাড়তেরা, মনে যা আসে তাই করা তার একমাত্র লক্ষ্য। কারো কথা শোনা তো ভালো, কাউকে গণাই ধরতো না। সে যেটা বলবে সেটাই শেষ কথা। 3 ছেলের পরে যমজ মেয়ে, তাও পরীর মতো দেখতে। সবার চোখের মনি তারা। হাজার বড় বড় অপরাধও বাড়ির সবার কাছে ক্ষুদ্র, দেখেও যেন দেখে না। আমাদের দুজনের মধ্যে চেহারা ছাড়া কোনো মিল নেই মানে কিছুই না। দুজন সম্পূর্ণ দুদিকের মানুষ। তবে আরেক জায়গায় এসে মিলে গেল। আনিস বড় ভাইয়ার বন্ধু, আমাদের বাসায় আসা যাওয়া ছিল। দুজনেই তার প্রেমে পড়লাম। একসাথে দুনিয়া এসেছি, একসাথে প্রেমেও পড়লাম। দুজন তার প্রেমে পড়লেও আনিস ভালোবাসলো আমাকে। অবশ্য তার কারণও ছিল। আয়মান কেমন আনিস জানতো, দেখেছে তো ছোটবেলা থেকে। সে আমাকে যতটা পছন্দ করত ঠিক ততটাই অপছন্দ করত আয়মানকে। আয়মানের চালচলন, পোশাক, কথাবার্তা কিছুই সে দেখতে পারত না। এমনকি সে সামনে পড়লে কথা পর্যন্ত বলতো না। আমরা দুজনকে ভালোবাসলাম। সে বাসায় প্রস্তাব রাখলো। দুপক্ষের কোনো সমস্যা ছিল না, তাই বিয়ে ঠিক হতে সময় লাগলো না। সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। চোখে এক সাগর স্বপ্ন নিয়ে আমাদের হলুদ শেষ হলো। কিন্তু সমস্যা হলো আমার বিয়ের দিন। আয়মান বিষ নিয়ে বাবা মায়ের রুমে গেল। তার এক কথা, বিয়ে তার সাথে হতে হবে, তা না হলে এক্ষুনি সে বিষ খাবে। বাবা মা কি করবেন দিশে পেলেন না। আয়মানকে তারা চিনে, সে যা বলবে তাই করবে। তাদের তখন একটা কথাই মনে হলো, আয়মান জেদি,
তাকে বোঝানো যাবে না। আয়েশা তো শান্ত, কোমল, বুঝদার মেয়ে। পরে তাকে বুঝিয়ে নেওয়া যাবে। এক মেয়ের জীবন বাঁচাতে আরেক মেয়ের জীবন সেই দিন বলি দেওয়া হলো। অবশ্য তখন আমি এসবে কিছুই জানলাম না। হাজার স্বপ্ন চোখে নিয়ে মায়ের হাতে খাবার খেলাম, খেয়ে আরামসে চোখ বুঝলাম। আর যখন চোখ খুললাম তখন রাত, সব শেষ, পুরো বাড়ি স্তব্ধ। আমি খুব সহজেই বুঝলাম কি হয়েছে। আয়মানের জেদের কাছে ছোটবেলা থেকে আমি অনেক কিছুই হারিয়েছি। আজ নতুন না। আমি কাউকে কিছু জিজ্ঞেস করলাম না, কাউকে কিছু বললামও না। ব্যাস চুপ হয়ে গেলাম। কাদের বলবো আমি? এই বিশ্বাসঘাতকরাই আমার আপনজন। আর এই আপনজনদের ধোকায় আমি পুরো ভেঙে চুরে নিঃশেষ হলাম। আনিসও জানলও না, প্রথমে বুঝতেও পারল না তার সাথে কি হয়েছে। সে তো বিয়ে করেছে আয়শাকে, সে এটা বুঝলো। তবে তখন অনেকটা দেরি হয়ে গেছে। তবুও সে দমলো না, নানান ঝামেলা শুরু করলো। অবশ্য করাটা স্বাভাবিক, ধোকা তো তার সাথেও হয়েছে, তাই না? আয়মান তখন অনেক হাতে পায়ে ধরল, ক্ষমা চাইল। সে কাজের লোক হয়েও থাকতে রাজি, তবু আনিসকে তার চাই। কিন্তু আনিস, সে আয়মানকে আগেই দেখতে পারতো না। আর এসবে আরো চোখের বিষ হয়ে গেল। এমনকি একদিন তো গায়ে পর্যন্ত হাত তুলে ফেললো। যে আয়মান কারো কথা শুনতো না, কাউকে গণায় ধরতো না, সে নানান কথা, খোটা, তিরস্কার, মা সব শুয়ে মাটি কামড়ে সেখানেই থাকতে চাইল। কিন্তু তাকে জোর করে এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আনিসের এক কথা, তাকে নিয়ে সংসার করা তার সম্ভব না। আনিস আমার সাথেও যোগাযোগ করার চেষ্টা করলো, তবে লাভ হলো না। তখন আমি শেষ। খাওয়া দাওয়ার ঠিক নেই, বাবা মা ছায়াটাও দেখতে পারি না। যাকে শান্ত ভেবে বুঝ দেবে ভেবেছে, তখন সে অশান্ত। আর আয়মান, সে ফিরে তো আসলো, তবে তার জন্য এ বাড়িও জাহান্নাম হলো। যে মেয়ের জেদে সবাই হার মানত, সেই মেয়ে এখন চোখের বেশ। কেউ তাকে দেখতে পারলো না, এমনকি বাবা মাও না। শান্ত আমি অশান্ত হলাম, আর সে পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল। বাসায় যে আছে বোঝাও যেত না। সে পড়ে থাকতো পাগলের মতো ঘরের এক কোণে, আমি পড়ে থাকতাম আরেক কোণে। আর একটা ফুল ডিসিশন দুজনের জীবনেই জাহান্নাম হয়ে গেল। আমাকে সবাই আগলে রাখার চেষ্টা করলো, যত্ন করতে চাইতো। কি করলে একটু ভালো থাকবো, সবাই সেই চিন্তায় অস্থির থাকতো। কিন্তু আমি কাউকেই দেখতে পারতাম না। আর আয়মান তার ফুলের জন্য অনুতপ্ত ছিল, সবার দিকে কাতর নয়নে তাকিয়ে থাকতো। আমার রুমের সামনে ঘাপটি মেরে বসে থাকতো, একটু ভালোবাসার জন্য মুখিয়ে থাকতো। কেউ তার খোঁজ খবর নিত না। একদিন সে জ্ঞান হারিয়ে পড়ে আছে, সেটাও সবাই বুঝতে পারলো প্রায় ঘন্টা খানেক পরে। তখনই সবাই জানতে পারলো আয়মান প্রেগনেন্ট। সবাই একটু আশার আলো দেখলো, যদিও এ বাহানায় ঘাড় থেকে এই বোঝা নামানো যায়। আনিসদের বাড়ির সবাইকে খবর দেওয়া হলো, দুই ফ্যামিলি একসাথে বসলো। কিন্তু আনিসের এক কথা, এই মেয়েকে নিয়ে সে সংসার করবে না। আর বাচ্চা, এটা তো জারজ। আয়মানের সাথে তার বিয়েই হয়নি। সে কবুল বলেছে আয়েশার নামে, রেজিস্ট্রি হয়েছে আয়েশার নামে। মেয়ে যদি তারা বদল করে দেয়, এই দায় তার নাম, এ না এই বাচ্চার। ফেলে দিতে বলুন। এই বাসায় কি হয় না হয় এসব আমার কানে আসে। এই বাড়ি বা বাড়ির মানুষদের নিয়ে আমার আর কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু আনিস, এই মানুষটাকে আমি ভালোবাসতাম। তার এই ঘৃণিত রূপ আমার আবার নতুন করে ভাঙলো। নিজের সন্তানকে সে জারজ বলছে। ছি, মানুষ চিনতেও মনে হয় আমি ভুল করেছি। তা না হলে নিষ্পাপ একটা শিশু যে এখনো দুনিয়াতেই আসেনি। কি সুন্দর একটা নাম দেওয়া হলো, তবু যার অংশ সে নিজেই। সেই মিটিংয়ে সেখানেই শেষ হলো। শুরু হলো বাসায় ঝামেলা। ভাইয়েরা সোজা বললেন, এসবের মধ্যে তারা নেই, ঝামেলা তারা পাকিয়েছে, তারাই যেন দেখে। বাবা মা কি করবেন? সন্তান হাজার খারাপ হোক, ফেলে তো দেওয়া যাবে না। তবে ঠিক করলেন বাচ্চা রাখা হবে না। আয়মানকে আবার বিয়ে দিতে পারবেন, কিন্তু বাচ্চার দায়িত্ব কে নেবে? আর এত এত কাহিনী, এর মধ্যে একজনকে তো সবাই ভুলেই গেছে।
আয়মান, যে তার ভালোবাসার জন্য বিষ খেতে পারে। তার সন্তানের জন্য সে কি করতে পারে? অনেক দিন পরে বাড়ির সবাই সেই আগের আয়মানকে দেখলো, উগ্র, জেদি, দিন দুনিয়ার পরোয়া না করা। আনিসকে বিয়ের জন্য সে হাতে বিষ নিয়েছিল, আর তার সন্তানকে রক্ষার জন্য সে হাতে নিল দা। মুঠো করে ধরে শান্তভাবে শুধু বলল,